নেসলার দ্রবণে কোনটি থাকে না? এটা বেশ সুন্দর একটা প্রশ্ন, এই বছর দিছে সাস্টে, এই বছর সাস্টের প্রশ্ন, বেশ সুন্দর প্রশ্ন, বেশ সুন্দর প্রশ্ন। দেখো নেসলার দ্রবণে কোনটি থাকে না, বেশ সুন্দর প্রশ্ন। এবার ম্যাথটা আমরা একটু করে ফেলি। জিএসটি 23-24 আসছে এই ম্যাথটা। এই ম্যাথটা আসলে মানে এটা লজিক্যালি ম্যাথ, বুঝছো? এটা লজিক্যাল ম্যাথ। এটা মানে দেখো নরমালি কি হয়, পদক্ষেপের ম্যাথ আমাদেরকে যদি কেউ বলে আমরা কি কেএসপি কেআইপি দুইটাই চাইবো, বাট এখানে আসলে একটু ভালো করে তাকাইলে দেখবা ওরা আসলে কেএসপি কেআইপি কিছু দেয় নাই। মানে এখানে আসলে গ্যাঞ্জামটা কোন জায়গায়, গ্যাঞ্জামটা হইলো যে লাইক ওরা দুইটার জাস্ট ভ্যালু দিয়ে দিছে আর আয়নিক গুণফল বলছে কত হবে বলছে। এখন আয়নিক গুণফল কি হবে, দ্রাব্যতার গুণফল হচ্ছে বেশি হবে না দ্রাব্যতার গুণফল হচ্ছে কম হবে, আমরা জানি, এটা পড়াইছি আমরা। ফেরিক হাইড্রোক্সাইড হচ্ছে স্প্যারিংলি সলিউবল, মানে কম দ্রবণীয় একটা উপাদান। ওকে, কম দ্রবণীয় একটা উপাদান। তাহলে কম দ্রবণীয় যেটা, তার মানে কি কম দ্রবণীয় কি হয়, অদক্ষিপ্ত হয়। কম দ্রবণীয় কি হয়, অদক্ষিপ্ত হয়। এন্ড কম দ্রবণীয় মানে যদি অদক্ষিপ্ত হয়, বুঝছেন? কম দ্রবণীয় মানে কি, কম দ্রবণীয় মানে অদক্ষিপ্ত হয়। অদক্ষিপ্ত হয় মানে কি, ওর দ্রাব্য আয়নিক গুণফলটা কি দ্রাব্যতার গুণফল থেকে বেশি, কেএসপিটারে ক্রস করে যায়, তাই অদক্ষিপ্ত হয়। দ্রাব্যতার গুণফল অপেক্ষা, তাহলে আয়নিক গুণফল কি হবে, দ্রাব্যতার গুণফল অপেক্ষা বেশি হবে। তাই মানে কি আমরা জানি না অদক্ষেপের শর্ত কি বলেন তো, অদক্ষেপের শর্তই হচ্ছে কি কি কেএসপি থেকে বেশি হবে, তাই না? কেএসপি থেকে বেশি হবে। দ্রাব্যতার গুণফল কি হবে, আয়নিক গুণফল থেকে। দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন এটা খুবই সুন্দর একটা, মানে খুবই সুন্দর একটা প্রশ্ন, সরি খুবই সুন্দর একটা প্রশ্ন, ক্লাস 15-16 আসছে। দ্রাবক নিষ্কাশন বলতে আমরা দ্রাবক নিষ্কাশন নিয়ে হিউজ ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ করছি, বাট এটা খুবই ভালো একটা প্রশ্ন। 100 ml জলীয় দ্রবণে I2 দ্রবীভূত আছে, CCl4 দ্বারা দ্রবণটি থেকে শতকরা 90% I2 নিষ্কাশন করা হয়েছে। বন্টন গুণাঙ্ক কত? তাহলে দেখেন বন্টন সিসিএল, আমরা কিন্তু কেডি কি কেডি শিখছি, কেডি শিখছি কি বলতো, অর্গানিক বাই পানি, মনে আছে? অর্গানিক বাই ওয়াটার, এরকম শিখছিলাম কিনা? ওরা আমাদের কিন্তু ওইটাই বের করতে বলছে। দেখেন CCl4 ও পানিতে কতটুকু। এখন খেয়াল করেন, আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, 90% নিষ্কাশন করা হয়েছে, 90% নিষ্কাশন করা হয়েছে, 90% নিষ্কাশন করা হয়েছে। এখন আপনি আপনার বাকি আছে কত বলেন তো আগে, এটা আগে বুঝেন কিনা। 90%, এই যে কনসেপ্টটা যদি না বুঝেন বুঝবেন না। 90% নিষ্কাশন করা গেলে অনিষ্কাশিত কতটুকু আছে, অনিষ্কাশিত কতটুকু আছে বলেন তো, অনিষ্কাশিত, অনিষ্কাশিত কতটুকু আছে, 10%। 10%, এই যে অনিষ্কাশিত জিনিসটা কার ভিতরে থাকে, অনিষ্কাশিত জিনিসটা কার ভিতরে থাকবে? আমরা আমরা কিন্তু ফুল থিওরি পড়ছি, এই ফুল থিওরি পড়ছি, মনোযোগ দিন, এই জায়গাটা একটু বুঝবেন। আমাকে বলেন তো অনিষ্কাশিত জিনিসটা কার ভিতরে থাকে? আমরা এখানে কি করতাম বলি, প্রথমে দ্রব, দ্রাবক, এরপর আরেকটা দ্রাবক ঢালতাম, মনে আছে? এরপর আরেকটা দ্রাবক ঢালতাম। অনিষ্কাশিত 10% আছে, রাইট? তাহলে কেডি কি হবে, মানে জিনিসটা হচ্ছে এরকম যে তোমার 90% নিষ্কাশন হয়ে গেছে, এখন বাকি আছে কত, 10%। তাহলে অনিষ্কাশিত বাই নিষ্কাশিত, বুঝছো? মানে 10 আর 90, তাহলে কত হবে এখান থেকে, 9। বুঝছো? আমার মনে হয় না এখানে কারো কোনো সমস্যা আছে, বুঝছো? এবার কি, এবার হচ্ছে ভাইয়া, এবার কি ভাইয়া, বলো 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 বলো। আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্ত, নেসলার দ্রবণ মানে কি ভাই, অ্যামোনিয়াম আয়ন। নেসলার মানে অ্যামোনিয়াম আয়ন, নেসলার মানে অ্যামোনিয়াম আয়ন, জীবনে বহুতবার পড়াইছি। এই যে এটাও করাইছি, দেখো বেরিলিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা দক্ষেপ পড়ে। এখন দেখো বেরিলিয়াম, সরি বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা দক্ষেপ পড়ে, যা HCl এ দ্রবীভূত হয় না। দেখো আমরা জানি বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম আয়নটা দেওয়া হয় কার সাথে, বেরিয়াম আয়নটা দেওয়া হয় দুজনের সাথে, সালফেট বা কার্বনেটের সাথে। এখন বেরিয়াম যদি সালফেটের সাথে কাজ করে, মানে বিক্রিয়া করে, তাহলে কি হবে, বেরিয়াম সালফেটের সাদা দক্ষেপ বা বেরিয়াম কার্বনেটের সাদা দক্ষেপ, তাই না? এটা সাদা দক্ষেপ, এটা সাদা দক্ষেপ, এটাও সাদা, এটাও সাদা, এটাও সাদা, এটাও সাদা। বেরিলিয়াম দেখো বেরিয়াম ক্লোরাইড মানে আসলে বেরিয়ামটাই তুমি ইউজ করতেছো, বুঝছো? তো তোমার এখানে Cl2 মাথা ঘামাবেন। এখন HCl এর সাথে যে দ্রবীভূত হয় সে কার্বন ডাই অক্সাইডের গ্যাসের বুদবুদ তৈরি করে, আর যে দ্রবীভূত হয় না, হয় না। এখানে কার্বনেট আছে, তার মানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি করবে। এখানে সালফেট আছে, ওকে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি করবে না। তার মানে HCl এর দ্রবীভূত হলো না, তার মানে এটা সালফেট, ওই লবণের ভিতরে কি আছে, সালফেট আছে। ওই লবণের ভিতরে কি আছে, সালফেট আছে। এম বলছে লবণটি পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করলো, সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করলো। সোনালী হলুদ বর্ণ কে প্রদর্শন করে, সোডিয়াম প্রদর্শন করে, তার মানে সোডিয়াম আর সালফেট, সোডিয়াম আর সালফেট। বুঝা গেছে? খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই 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 সুন্দর একটা প্রিমিয়াম প্রশ্ন। বুঝা গেছে? খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্রশ্ন। আসো, একটি দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইট দ্রবণ যোগ করা হলে বাদামি কালারের অদক্ষেপ পড়ে। দ্রবণটিতে কোন
আয়ন আছে? দ্রবণটিতে কি আছে? দ্রবণটিতে কোন আয়ন আছে? প্রশ্নটা ভালো প্রশ্ন। দেখো এটা কোন জায়গায় আসছে ভাইয়া? এই যে একদম চুলা থেকে উঠাই নিয়ে আসছি, বুঝছো? একদম চুলা থেকে উঠাই নিয়ে আসছি, একদম চুলা থেকে উঠাই নিয়ে আসছি। দেখো একদম চুলা থেকে উঠাই নিয়ে আসছি, জাস্ট 24-25 আসছে। বাদাম দেখে পরে ভালো করে তাকাও, মনে আছে তোমার পটাশিয়াম ফেরোসায়ানাইড মানে কি বলতো? K4 Fe6। এই ভাইয়া কয়েকদিন আগে পড়াইছি, ভুলা যাবে না তো ভাইয়া, ভুলা যাবে না, ভুলা যাবে না, তুমি বুঝতেছো না ভাইয়া, ভুলা যাবে না। দেখো তো ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক। ও কি ছিল? হালকা নীল, মনে আছে? ও হালকা নীল, ও গাঢ় নীল, ও কি গাঢ় নীল। ও কি ছিল? লালচে বাদামি। জিঙ্ক কি ছিল? জিঙ্ক তো সাদা। ঠিক আছে, তাহলে বাদামিটা কে? বাদামিটা হচ্ছে কপার। বাদামিটা কে বলতো? কপার। নেসলার দ্রবণে কোনটি থাকে না? এটা বেশ সুন্দর একটা প্রশ্ন, এই বছর দিছে, এই বছর দিছে সাস্টে, এই বছর সাস্টের প্রশ্ন। বেশ সুন্দর প্রশ্ন, বেশ সুন্দর প্রশ্ন। দেখো নেসলার দ্রবণে কোনটি থাকে না, বেশ সুন্দর প্রশ্ন, ভালো প্রশ্ন। এখন দেখো নেসলার দ্রবণে কোনটি থাকে না, কত হচ্ছে ভাই? আমরা কি জানি K2HgI4 থাকে, এটা থাকে, ওকে। KOH বা NOH মানে ক্ষার তো থাকবেই। NH4Cl আর অ্যামোনিয়া, এইটা তো আসলে গ্যাঞ্জাম ভাইয়া। দেখো তো তোমাকে আমি পড়াইছিলাম কিনা, তোমাকে আমি পড়াইছিলাম কিনা, একটু মনোযোগ দিও তো। দেখো অ্যামোনিয়াম আয়ন ফার্স্টে কার সাথে বিক্রিয়া করে বলতো? অ্যামোনিয়াম আয়ন ফার্স্টে NaOH বা KOH এর সাথে বিক্রিয়া করবে। অ্যামোনিয়াম আয়ন ফার্স্টে NaOH বা KOH এর সাথে বিক্রিয়া করবে, মানে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। এখান থেকে কি তৈরি হবে বলতো? এখান থেকে তৈরি হবে অ্যামোনিয়া, এখান থেকে তৈরি হবে পানি, এখান থেকে কি তৈরি হবে বলতো? এখান থেকে অ্যামোনিয়া তৈরি হবে, এখান থেকে পানি তৈরি হবে, আর এখান থেকে পটাশিয়াম আয়ন তৈরি হবে। ক্লিয়ার? তাহলে নেসলার দ্রবণে কোনটি থাকবে বলতো? আসলে এটা এই প্রশ্নটা বলতে কি বুঝাইছে? যে অ্যামোনিয়াম ক্লোরাইড তো নেসলার দ্রবণে থাকে না ভাইয়া, মানে অ্যামোনিয়া কিন্তু থাকে। দেখো অ্যামোনিয়া কিন্তু আসলে বাই ডিফল্ট তৈরি হচ্ছে, দেখো অ্যামোনিয়াটা কিন্তু বাই ডিফল্ট তৈরি হচ্ছে। এই যে অ্যামোনিয়াটা তৈরি হলো, এরপরে কি হয়? এই অ্যামোনিয়াটা কার সাথে বিক্রিয়া দেয়? K2HgI4 এর সাথে বিক্রিয়া দেয়। ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। এন্ড কি তৈরি করে? NH2Hg2I3 তৈরি করে। NH2Hg2I3 মানে কি বলতো? পটাশিয়াম, এই যে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, বাদামি কালার অধক্ষেপ তৈরি করে। তার মানে আলটিমেটলি কি বোঝাচ্ছে? এই যে অ্যামোনিয়াটা কিন্তু আসলে নেসলারের ভিতরে থাকতেছে, কিন্তু থাকতেছে নাকি অ্যামোনিয়াম ক্লোরাইডটা থাকতেছে না। পড়ালেখাটা কি বুঝছো? ভালো একটা প্রশ্ন, বুঝছো? ভালো একটা প্রশ্ন। ইলেকট্রন বিন্যাসের নীতি আমরা জানি, আমাদের তিনটা নীতি আছে, ওই যে আউবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি, রাইট? ওকে, এগুলো আমরা সব পড়েছি, আমরা জাস্ট একবার। তারপরে জিএসটি 23-24 গত বছর আসছে, এটা গত বছর আসছে। হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? তাহলে একটু ভালো করে তাকান। 2s2 2p, ভাই জেড এ বসে নাই, বাট ওরে 2p-তে 2p x এ দুইটা বসে, এটা সম্ভব? সম্ভব না। দেখেন এক্স এ বসে নাই, জেড এ দুইটা বসছে, সম্ভব? সম্ভব না। এক্স এ বসছে, ওয়াই এ দুইটা বসছে, জেড এ একটাও বসে নাই, সম্ভব না। সবগুলোতে একটা করে বসছে, এটা সম্ভব। সুন্দর না? সুন্দর। তারপরে আসুন, নাইট্রোজেন পরমাণুতে তিনটা বিজোড় ইলেকট্রন আছে, এটা কোন সূত্র দ্বারা প্রমাণিত হয়? হুন্ডের নীতি। কেন? কারণ আমরা যে তিনটা আসলে বিজোড় বসাবো, এটা কেমনে বুঝবো? হুন্ডের নীতি অনুযায়ী। কারণ আমি চাইলে এইভাবে বসাইতে পারি না, আমি চাইলে ওরে খালি রেখা, আমি চাইলে ওরে খালি রেখে এখানে বসাইতে পারি না, আমি চাইলে ওরে একটা ওরে খালি রাখলাম, ওরে এরকম বসাইলাম, বা আমি চাইলেই মনে করেন এখানে বসাইলাম না, এখানে বসাইলাম, এখানে বসাইলাম, এরকম করতে পারবো না। তিনটা বিজোড় কেমনে বুঝবো? হুন্ড দিয়ে, হুন্ডের নিয়ম অনুযায়ী, হুন্ডের নিয়ম অনুযায়ী। কোন জায়গায় আসছে? কোন জায়গায় আসছে রে ভাই? এই বছরের গরম গরম প্রশ্ন, এটা এবছরের গরম গরম প্রশ্ন। আসেন তাহলে, নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ, নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনরত কৌণিক ভরবেগ মানে এল। কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল মানে mvr মানে nh বাই টুয়াইস পাই, এই যে nh বাই টুয়াইস। ওকে, তারপর পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটা থেকে? কোয়ান্টাম বলবিদ্যা থেকে, কোয়ান্টাম বলবিদ্যা থেকে। ওকে, তারপর হিলিয়াম প্লাস আয়নের প্রথম ও দ্বিতীয় শক্তির পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট? ভাইয়া এইটা কিন্তু সবাই পারবে না, এইটা সবাই পারবে না ভাইয়া, এটা সবাই পারবে না। এটা কত তাড়াতাড়ি করতে হয়, এটা অনেক তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, আমি একটু বেসিক থেকেই করাচ্ছি, হ্যাঁ একটু বেসিক থেকেই করাচ্ছি। দেখেন আমরা শক্তি সূত্রটা জানি, শক্তি সূত্রটা কি আপনার মনে আছে? শক্তি সূত্রটা কি আপনার মনে আছে ভাইয়া? ইভি দিয়ে বলছে, কিন্তু ইভি দিয়ে বলছে। দেখেন শক্তি সূত্রটা কি মনে আছে? হ্যাঁ ভাইয়া, 2π² m z² e⁴ n²h²। আপনার একটু মনে করে দেখেন, তাই না? এরকম ছিল কিনা? হ্যাঁ। এন্ড ভাইয়া শিখাই দিছিলাম, এই জায়গাটাকে আপনি ভ্যানিশ করে -13.6 লিখতে পারবেন। লিখতে পারবো না? ইলেকট্রন ভোল্ট এককে। আর z²n², এবার একটু বুঝেন তাহলে, মানে z²n² মানে আমাদের সূত্রই কিন্তু এইটা, বুঝছেন তো? আমাদের সূত্র কি? সূত্র এইটা,
সূত্র এটা। এখন আপনাকে কি বলছে? আপনাকে বলছে হিলিয়াম প্লাসের জন্য। কার জন্য বলেছে? হিলিয়াম প্লাসের জন্য। এইবার মানে আমি আপনাকে সূত্র একটু পড়াই দিলাম। হিলিয়াম প্লাসের জন্য প্রথম ও দ্বিতীয় শক্তি স্তর, তার মানে এন এর ভ্যালু একবার 1, এন এর ভ্যালু একবার কত বসাবো? 2 বসাবো। আর জেড এর ভ্যালু অলওয়েজ দুইবারই কি বসাবো? 2 বসাবো। কেন? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত? 2। হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2। আর একবার n = 1 বসাবো, একবার n = 2 বসাবো। বুঝা গেছে? ওকে ফাইন। তাহলে এবার আমার শক্তির পার্থক্য মানে ডেল ই, ডেল ই কি হবে? E2 - E1, E2 - E1। ওকে ফাইন। তাহলে E2 - E1 ভালো করে তাকান, দুই জায়গাতেই -13.6 আছে কিনা? আছে। দুই জায়গাতেই -13.6 আছে। দুই জায়গাতেই z স্কয়ার, দ্যাট মিন্স 2 স্কয়ার আছে কি নাই? আছে। z স্কয়ার দেখেন 13.6 z স্কয়ার সব জায়গাতে আছে। এইবার 1 - n2 মানে 4 মানে 2 স্কয়ার, n2 স্কয়ার, n স্কয়ার কিন্তু মানে n এর স্কয়ার, এটা হচ্ছে আর 1/1 এই জায়গা থেকে অ্যান্সার আসবে। তাহলে 13.6 এটা কত? 4। এই জায়গা তো কত দেখেন, এই জায়গা থেকে অ্যান্সারটা 4 বুঝেন। 1/4 - 1, এই যে দেখেন ভালো করে তাকান, এই জায়গা থেকে কিন্তু নেগেটিভ ভ্যালু আসে। ভাইয়া দেখেন 1/4 মানে কি ভাই? 4 ভাগের 1 ভাগ মানে 0.25, রাইট? 0.25 থেকে 1 বাদ দিলে কত থাকে? 0.25 থেকে 1 বাদ দিলে ভাইয়া -0.75 থাকে। কথা বুঝেন? মানে -0.3/4 থাকে। আর আমার তো দরকারই এটা। ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। ওই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বুঝা গেছে কিনা? ওই মাইনাস আর এই মাইনাস মিলে টোটালটা প্লাস হয়ে যাবে। এটা কিন্তু মাইনাস, এটা -3/4 আর এটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 13.6 এই 4 আর 4 কাটাকাটি গেলে থাকবে শুধু 3। 3 13 কত? 3 13 39, 3 13 39 আর 0.6 × 3 মানে কত? 0.6 × 3 মানে কত? 1.8 মানে 318 না? তাহলে 39 আর 1.8 দ্যাট মিন্স 40.8। কত সুন্দর একটা প্রশ্ন। সবাই কি পারবে এটা? পারবে না। এটা কি পারবো বলো তো? ঠিক আছে বলো, এটা কি পারবো? মানে দেখো এখানে তোমার আমি বলে দিলাম 40.8, এখানে মানে দেখো এগুলো তো আসলে র ফাইল থেকে কপি পেস্ট করা, তো চাইলেও আমি সবগুলো যেমন এই নাম্বারগুলো সরানো, এই অ্যান্সারগুলো সরানো অনেক টাফ ভাই। তারপর স্লাইডের সাইজ মেলানো, এগুলো তো আমার নিজের হাতে করতে হয়। মানে তোমার টাইপিংটা অন্যজন করে দেয়, বাট আমার তো স্লাইডটা নিজে বানাইতে হয়। তো আমি চাইলেও সবকিছু মাঝে মাঝে, যেমন এটা রিমুভ করা যায় না, এটা রিমুভ করার মানে চাইলেও রিমুভ করা টাইম মানে সময় সাপেক্ষ, কতগুলো চেক করবো, বাট আমি তো সলভ করে দিচ্ছি, তাই না? সলভ করে দিচ্ছি। ওকে ভাইয়া। ভাই এখানে যে 13 নম্বর, এখানে যে এই সূত্র হলো কেমনে বুঝবো? কি রে? শক্তি স্তরের শক্তির সূত্র কি ভাইয়া? শক্তি স্তরের শক্তি সূত্র ভাইয়া E = hc/λ। এই তোমার তরঙ্গ দৈর্ঘ্য কই দিয়ে দিছে? তরঙ্গ দৈর্ঘ্য কই? তাহলে আমি ল্যামডা সূত্র কেন বসাবো ভাইয়া? E = h নিউ, এটা শিখছি ছোটবেলায়। নিউ কম্পাঙ্ক কই? ওমা, তাহলে যেহেতু কম্পাঙ্ক নাই তাহলে এই সূত্র ব্যবহার করবা না। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য নাই এই সূত্র ব্যবহার করবা না। তোমার কাছে আছে কি? তোমার কাছে যা আছে তা আমি তোমাকে দিয়ে দিছি, শেষ আন্দাজ। ওকে ভাইয়া, বুঝছি। ওকে ডান, আর পড়াবো না এটা। নিউক্লিয়াসের ব্যাসার্ধ নিচের কোনটির পর্যায়ভুক্ত? এটা একটু চেক করে নিবা, বুঝছো? এটা একটু চেক করে নিবা, এটা ভ্যালু রিলেটেড তো, একটু একটু চেক করে নিবা, প্রশ্ন ব্যাংক ভালো করে একটু চেক করে নিবা। নিচের কোন ব্যাসার্ধ, এটা হচ্ছে অনেক আগের প্রশ্ন, বুঝছো? এটা অনেক আগের প্রশ্ন, মানে এখন এই ধরনের প্রশ্ন আসবে না, বাট যদি বাই এনি চান্স আসে তুমি কি করবা? এগুলো একটু চেক করে নিবা। লাইক যে এইটা অ্যাকচুয়াল অ্যান্সার কত, এটা কিন্তু বইয়ের মুখস্থ প্রশ্ন, বুঝছো? এগুলো হচ্ছে বইয়ের মুখস্থ প্রশ্ন। এগুলোর তো কোনো মানে ইয়া নাই আর কি, মা বাপ নাই, এই প্রশ্নগুলোর কি নাই, কোনো মা বাপ নাই। ওকে, তাহলে এটা হবে কত? এটা হবে 10⁻⁻15 সিরিজ, 10⁻⁻15 সিরিজ আর কি, বুঝছো? 10⁻⁻15 সিরিজ, এর অ্যান্সার হচ্ছে 10⁻⁻15 সিরিজ, অনেক আগের প্রশ্ন। সবাই আমরা পারি শিক্ষা পরীক্ষার কালারগুলো। শিক্ষা পরীক্ষায় কার বর্ণ দেখা যায় না? আচ্ছা এটা একটু পড়াই দিই, একটু মাথায় রাখবা। শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না দুইজন, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না, এটা আমরা মৌল পর্যাবৃত্ততে পড়বই। এই দুজন শিক্ষা পরীক্ষায় কালার দেয় না, শিক্ষা পরীক্ষা দেখায় না। কেন? কারণ এদের সাইজ অনেক ছোট, বুঝছো? এদের সাইজ অনেক ছোট, সাইজ অনেক ছোট, এদের সাইজ অনেক ছোট। যেহেতু এদের সাইজ ছোট, তাই এদের থেকে ইলেকট্রন কি করে না, উত্তপ্ত হয়ে উপরে উপরে উঠতে পারে না, বুঝছো? উপরে যদি না উঠে, দেখো শিখার কালারটা কেমনে হয়, উপরে ইলেকট্রন উত্তেজিত হয়ে উঠে, ও যখন আবার বিকিরিত হয় তখন কালারটা আমরা দেখি। ব্যাপারটা ধরতে পারছো? তোর তো সাইজ ছোট, ওর যেহেতু সাইজ ছোট তাই ও উপরে উঠতে পারে না, উঠলে আবার ব্যাক করতে মানে আগে তো উঠবে তারপরে ব্যাক করবে, ব্যাপারটা বুঝছো? আগে উঠবে তারপরে ব্যাক করবে, তো উঠতেই তো পারে না, কেন? ওদের সাইজ অনেক ছোট, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ এর সাইজ অনেক ছোট। শিক্ষা পরীক্ষায় কোন কোন কালার সৃষ্টি হয়? সোনালী হলুদ তৈরি হতে পারে, বেগুনি মানে পটাশিয়ামের জন্য বেগুনি কালার হয়, লাল কি ক্যালসিয়ামের জন্য লাল হয়, রাইট? তার মানে সোনালী হলুদ, বেগুনি, লাল এগুলো হয় তৈরি হয়। তারপরে এই যে কালারগুলো কিন্তু ভাই এখানে দিয়ে রাখছি, কালারগুলো দিয়ে রাখছি। রেকটিফাইড স্পিরিট কি? এইটা খুবই ভালো একটা প্রশ্ন, এটাতে কয়েকটি স্টার দিয়ে রাখো, বুঝছো? এটাতে কয়েকটি স্টার দিয়ে রাখো। রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6%,
ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ। এটা খুব ভালো একটা প্রশ্ন, খুবই ভালো একটা প্রশ্ন। রেকটিফাইড স্পিরিট কি? 95.6% ইথানল ও 4.4% পানির সমস্ফুটন মিশ্রণ, সমস্ফুটন মিশ্রণ। এইটা এগুলো দেখেন, এটা গত বছর জিএসটি তে আসছে, এটা গত বছর জিএসটি তে আসছে। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর লাইমেন সিরিজে চতুর্থ শক্তি স্তর থেকে আগত রশ্মির বিকিরণ শক্তি তরঙ্গ সংখ্যা কত হবে? দেখেন একদম একদম সেম ম্যাথ আর কি, সেম ম্যাথ। যেমন এটা কি চাইছে, এটা তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, বাট এটা কি তরঙ্গ দৈর্ঘ্য চাইছে না সংখ্যা চাইছে? সংখ্যা চাইছে। তো আমরা করতেই পারি, আমরা করতেই পারি। এন্ড তরঙ্গ সংখ্যা চাইছে, তার মানে কি মিটারেই চাইছে। ওকে ফাইন, তাহলে আমরা কি করবো দেখেন, 4 থেকে 1 এ আসছে, বুঝছেন? 4 থেকে 1 এ আসছে, তাহলে আমরা কিন্তু আর এটা উল্টাবো না, 1/λ রাখবো। কেন? তরঙ্গ সংখ্যা চাইছে, তাহলে 1/λ রাখবো। ওকে, তাহলে RH মানে চতুর্থ, মানে 1 থেকে 4, 4 থেকে 1 এ আসছে, বুঝছেন না? 16। তাহলে এখান থেকে আলটিমেটলি কি হবে? RH 15/16, মনোযোগ দিয়েন, 15/16। ক্লিয়ার? আমরা কিন্তু এটাকে উল্টাবো না। কেন উল্টাবো না? কারণ নিউ বার চাইছে। আপনার কাছে কি চাওয়া হয়েছে? আপনার কাছে নিউ বার চাওয়া হয়েছে। কেমন? ওকে, এরপরে এরপরে আপনারা কি বলছে? ওই যে RH এর ভ্যালুটা দিয়ে দিছে, দেখেন 10.97 10 টু দি পাওয়ার -6 মিটার ইনভার্স 1। ফাইন, তাহলে এখানে কি দিছে? 10.97 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6। ওকে, 10 টু দি পাওয়ার -6 আর 15/16। ভালো করে তাকান, এটা কিন্তু 11, এটা কিন্তু 11। 10.97 মানে কি? আপনি 11 হিসাব করবেন, তার মানে কি উপরে কি 165 আছে, নিচে 16 আছে, 10 টু দি পাওয়ার -6। তাহলে এখন উপরে আমরা কি ধরবো? মনে মনে কি ধরবো? উপরে আমরা ধরবো হচ্ছে 165, মানে 160 যদি হইতো তাইলে কি হইতো? তাহলে 10, বুঝছেন? তাহলে কি এটা 10 দশমিক সামথিং, 10 দশমিক সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার ইনভার্স 1। বুঝা গেছে? -6। এখন ভালো করে তাকান, 10 দশমিক সামথিং 10 টু দি পাওয়ার -6 একটা অপশনই আছে। দেখেন একটা অপশনই আছে, একটা অপশনই আছে। 10 দশমিক সামথিং 10 টু দি পাওয়ার -6 মানে ওরা আপনাকে প্রশ্নটা এমন দিবে যেটা আপনি সলভ করতে পারবেন, ক্যালকুলেটর ছাড়াই আপনি যেটাকে সলভ করতে পারবেন। বুঝা গেছে? আমার মনে হয় এটা বোঝা খুব বেশি কঠিন হবে না আপনার জন্য। ওকে, তারপরেরটা আসেন। এটা জিএসটি তে আসছে 2021 সালে, 2021 সালে আসছে। কি আসছে? হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর পাশের সিরিজের জন্য কোনটা সিরিজ, মানে এটা আসলে পাশের না, এটা মনে হয় খুব সম্ভবত প্যাসচেন সিরিজ হবে, বুঝছেন? এটা কি হবে? প্যাসচেন সিরিজ হবে। কেমন? এটা কি হবে? এটা হবে প্যাসচেন সিরিজ। ওকে, প্যাসচেন সিরিজ। তাহলে প্যাসচেন সিরিজের জন্য কোনটা সঠিক? প্যাসচেন সিরিজ মানে কি? প্যাসচেন সিরিজ মানে হচ্ছে লাইমেন বা আমার প্যাসচেন মানে কি? N1 ইকুয়াল আসলে 3 এন্ড যেখান থেকে আসুক, মানে 3 এর বেশি, 4 আসুক, 5 আসুক, 6 আসুক, এরকম করে ইনফিনিটি থেকে 3 এ আসুক, ইনফিনিটি থেকে 3 এ আসুক। ব্যাপারটা ধরতে পারছেন? তাহলে যত জায়গা থেকেই আসুক n ইকুয়াল 3, N1 ইকুয়াল 3 তে আসতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি, এই যে দেখেন এগুলো কি? এগুলো ভালো প্রশ্ন। চতুর্থ থেকে তৃতীয় শক্তি স্তরে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। ওকে, বাট ক্যালকুলেটর ছাড়া যতটুকু করা যায় আমরা অতটুকু করার ট্রাই তো করি ভাই, ট্রাই তো করা উচিত, তাই না? চতুর্থ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে আগত ইলেকট্রনের বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখেন হাইড্রোজেন মানে তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞাসা করছে, তার মানে কি আমার কিন্তু উল্টাই দিতে হবে। খেয়াল করেন আমার কি করতে হবে? আমার উল্টাই দিতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা পরে তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞাসা করছে না, শুধু শক্তি তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞাসা করছে। ওকে, এতে পারবো। আর এইচ তৃতীয় থেকে চতুর্থ থেকে তৃতীয়তে, তার মানে এইটা। এখন চিন্তা করে দেখেন এটা কত? 9, এটা 36, তাই না? নিচে কত? 36। এটা 9 4, এটা দেখেন এটা কি 9 9 4, এটা হচ্ছে 4 স্কয়ার 16। আচ্ছা আমি কি ভুল করছি কোনো জায়গাতে? মনে তো হচ্ছে ভুল করছি, তাই না? ভুল করছি। এটা কত? 4 স্কয়ার না, তৃতীয় শক্তি স্তর 4 থেকে 3 এ আসছে। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 16, আর এটা হচ্ছে এরকম দেখতে, তাই না? এরকম দেখতে, আর এরকম দেখতে। আমি ভাবছিলাম হচ্ছে ওই যে একটু আগে যেমন যেমন ছিল না ওই রকম আর কি। ওকে ফাইন, তাহলে এখন 16 আর 9, 16 আর 9, ওকে 16 আর 9 দিয়ে করবেন। এখন 16 আর 9 এর জন্য আমরা মিনিমাম কোন ভ্যালুটা নিব একটু বলেন তো? জাস্ট হচ্ছে গিয়ে 9 আর 16 লসাগু। ওকে, 9 আর 16 লসাগু তো আপাতত আমার মাথায় আসতেছে না, তো আমরা এটা কি করব? 9.90, 6 নং কত? 6 নং 54, 9.90, 6 নং 54 মানে 144। ওকে দেখেন 16 ইন্টু 9, তাহলে 6 নং 54, 4 হাতে রইল 5, 9 আর 5 কত? 144। ওকে, তাহলে দেখেন 9 আর 44, 144 মানে কত? 16, 16 আর 144 মানে 9, আর উপরে আছে কি? RH। তাহলে আমরা কি করব দেখেন, আমরা এখান থেকে কি করব বলো? 16 আর 9 কত? 16 থেকে 9 বাদ দিলে 7, 7 144 RH। এখন ল্যামডা বুঝেন বুঝেন বুঝেন, আমরা ক্যালকুলেটরটা ইউজ করতে চাচ্ছি না, বুঝছেন? ক্যালকুলেটর ইউজ করতে চাচ্ছি না। ল্যামডা কি হবে? 144 7 RH। RH মানে হচ্ছে আমাদের ওই যে যেই ভ্যালুটা। এখন দেখেন সব মোটামুটি ন্যানোমিটারেই আছে, ন্যানোমিটার মাইক্রোমিটার, আরে ওরা যে কত কিছু করছে, মানে এগুলো অনেক আগের সাস্টের প্রশ্ন তো, বুঝছেন? অনেক আগের সাস্টের প্রশ্ন। তো আমরা একটা আনুমানিক সেন্টিমিটারে নেই আগে, বুঝছেন? আমরা আগে সেন্টিমিটারে নেই। 109 6 7 8,
বাদ বাকিটা ক্যালকুলেটর করে দিবে, আপনার আর এখানে কোনো কাজ নাই। এগুলো বাদ বাকি কে করবে? ঠিক আছে, এই বাদ বাকি এগুলো কে করে দিবে? বাদ বাকি সবকিছু ক্যালকুলেটর করে দিবে, আপনার আর এখানে কোনো কাজ নাই। হয় না এতটুকুতে আর কারো কোনো সমস্যা আছে? মানে বুঝছেন তো, এগুলো অনেক আগের প্রশ্ন, তো এখন বর্তমানে এই টাইপের প্রশ্ন আর দেয় না। এখন বর্তমানে এই টাইপের প্রশ্ন আর দেয় না। প্রশ্ন মানে মোটামুটি সেম প্রশ্ন, কিন্তু একটু কথাবার্তা আছে। কি কথাবার্তা আছে ভালো করে দেখেন। লিথিয়াম 2+ বলছে, লিথিয়াম 2+ মানে কিন্তু জেড এর ভ্যালু বসাইতে হবে 3, চতুর্থ থেকে 2 আসছে, তার মানে কি দেখেন, ল্যামডা বের করতে বলছে না, ল্যামডা বের করতে বলছে, কত মিটার চাইছে, কত মিটার চাইছে, ওকে ল্যামডা বের করতে বলছে, তার মানে দেখেন RH 1 বাই কত, এখানে 4 থেকে 2 আসছে, তার মানে 2 স্কয়ার, আর এখানে কত 4 স্কয়ার, আর জেড স্কয়ার আছে সাথে, আবার কি আছে সাথে, আবার হচ্ছে জেড স্কয়ার আছে, জেড স্কয়ার আছে কিন্তু জেড স্কয়ার মানে 9, কেন জেড স্কয়ার মানে 3 স্কয়ার মানে 9, ওকে ফাইন। এবার আসেন, এবার দেখেন এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 4, এই যে 4 একটা আর একটা হচ্ছে 16, আপনি যদি 4 দিয়ে লসাগু করেন, 4 একে 4, 4 4 16, ঠিক না? তাহলে আমরা 16 পাবো, 16, তাহলে 4 4 এ 16, 16 একে 16 মানে 3/16, তাহলে এখান থেকে আলটিমেটলি ল্যামডা ইকুয়াল কত আসবে? ল্যামডা ইকুয়াল আসবে উপরে 16, নিচে কত, নিচে হচ্ছে 3 ইনটু 9 ইনটু RH, মানে এইখান থেকে এই ভ্যালুটা বের হবে। এগুলো যেহেতু আগের প্রশ্ন, এগুলো নরমালি কি হবে না, মানে এখন আর আসবে না, ওকে। RH নিচে হবে কোনটা, RH নিচে হবে কোনটা, RH নিচে হবে, এটা RH কি নিচে হবে? ও হ্যাঁ হ্যাঁ, RH টা নিচে হবে, সরি, RH টা নিচে হবে, সরি 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 সরি, হ্যাঁ RH টা নিচে হবে, সরি, এখান থেকে RH টা নিচে হবে, RH উপরে না, RH নিচে, হ্যাঁ RH নিচে, RH নিচে হবে, সরি, ঠিক আছে। তো তারপরে এইখান থেকে অ্যান্সার বের হবে, মানে এগুলা এখন এই টাইপের প্রশ্ন আর দেয় না, এখন আর এই টাইপের প্রশ্ন দেয় না, দিলেও আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তারপরে সেম প্রশ্ন, এগুলা আগের মতোই, যে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় থেকে প্রথম শক্তি স্তরে আসছে, তো কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করে, কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করে, সেম টাইপের প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন। এবার দেখেন এখানে কি বলছে, বামার সিরিজে, এই দেখেন বামার সিরিজে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, ভাইয়া সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তার মানে নিউ বার ম্যাক্স চাইছে, নিউ বার কি চাইছে, ম্যাক্স চাইছে, তার মানে আপনি কি করবেন, ল্যামডা মিনিমাম দিয়ে হিসাব করবেন, কি দিয়ে হিসাব করবেন, ল্যামডা মিনিমাম দিয়ে হিসাব করবেন, ল্যামডা মিনিমাম দিয়ে হিসাব করলে কি হবে, RH 1 বাই, এই যে বামার সিরিজ মানে কি 2 স্কয়ার, আর এটা কিন্তু 0, কেন 0, মানে 1 বাই ইনফিনিটি স্কয়ার, তাই না? দেখেন ইনফিনিটি তো এখানে সর্বোচ্চ, দেখেন ল্যামডা মিনিমাম মানে কিন্তু এন্ট্রি হচ্ছে ইনফিনিটি, ল্যামডা মিনিমাম এটা কি নিউ বার ম্যাক্স, নিউ বার ম্যাক্স মানে কি ল্যামডা মিনিমাম, ল্যামডা মিনিমাম মানে কি, ল্যামডা মিনিমাম মানে হচ্ছে n2 ইকুয়াল ইনফিনিটি, এই n2 ইকুয়াল কত, ইনফিনিটি, তাই না? তাহলে n2 ইকুয়াল ইনফিনিটি বসাবেন, তার মানে কি আলটিমেটলি এখান থেকে কি আসতেছে, RH/4 আসতেছে, RH/4 আসতেছে, কেন? কারণ আপনার এখানে নিউ বার ম্যাক্স চাইছে, সর্বনিম্ন সর্বোচ্চ কত তরঙ্গ সংখ্যা হইতে পারে, তাহলে RH/4 দিয়ে আপনি আপনার জিনিসটা সলভ করবেন। এখন দেখেন আপনার কাছে যেই একক আছে ওই একক দিয়ে কাজ করতে হবে, যেমন এখানে কি দিছে 10.97 10⁶ দিছে, ওকে, তাহলে 10.97 10⁶ দিছে, নিচে কত, নিচে হচ্ছে 4, 4 রে 10 দিয়ে ভাগ, মানে এটা কিন্তু 11 টাইপের একটা সংখ্যা, তার মানে এখান থেকে অ্যান্সার কত আসা উচিত, এটা আসা উচিত, মানে 4 আর আড়াই কত, 4 আর আড়াই হচ্ছে গিয়ে 10, 4 আর আড়াই মানে এটা কত 11, আর এটা 4, তাই না, 10⁶, বুঝেন, 4 আর 11 কত, 4 আর 11 হচ্ছে কত, আড়াই, তাই না, আড়াইয়ের আড়াই থেকে কিছু বেশি আর কি, আড়াই থেকে কিছু বেশি, তখন এটা হচ্ছে অ্যান্সার হবে। বুঝা গেছে? এটা কি অনেক বেশি কঠিন কিছু না, অনেক বেশি কঠিন না, ওকে ওকে। তারপরে আসেন, হাইড্রোজেন পরমাণু পঞ্চম থেকে দ্বিতীয় শক্তি স্তর, মানে বুঝতেই পারতেছেন এই টাইপগুলো কিন্তু খুবই ফেমাস টাইপ, এই টাইপ থেকে কিন্তু ফার্স্টে প্রচুর প্রশ্ন আসতেছে, ফার্স্টে প্রচুর প্রশ্ন আসতেছে এই টাইপ থেকে, এই যে এইটা এগুলো ক্লাসেই করাইছে, এগুলো ক্লাসেই করাইছে, তারপর আপনি জাস্ট এগুলো একটু দেখবেন, এগুলো যত বেশি দেখবেন তত বেশি ভালো হবে। জাস্ট 15-16 প্রশ্ন, এটা একটু করে আসেন। হাইড্রোজেন পরমাণুতে লাইম্যান সিরিজে একটি ইলেকট্রন 6 নম্বর শক্তি স্তর থেকে স্থানান্তরিত হলে ফোটনের শক্তি হয় এত জুল, ওকে। একই সিরিজে একটি ইলেকট্রন n=2 শক্তি স্তর থেকে স্থানান্তরিত বিকিরিত আলো শক্তি কত জুল হবে, মানে লাইম্যান সিরিজের কথাই বলছে, n=2 থেকে আসতে বলছে, এটা কোনো কাজ নাই, বুঝছেন, এটা কোনো কাজ নাই, এটা কি নাই, কোনো কাজ নাই, এটা কোনো কাজ নাই, n=2 থেকে আসতে বলছে, ওকে ফাইন। আলোক শক্তি মানে ফোটনের শক্তি কত জুল হবে, খেয়াল করেন, আমরা 1/ল্যামডাটা আগে বের করি ভাইয়া, 1/ল্যামডাটা বের করি, 1/ল্যামডার ম্যাথ করতে হবে না, আপনি বের করেন, 1/ল্যামডা ইকুয়াল কি RH, তারপরে 1 বাই, এখানে কি বলছে 2 থেকে, লাইম্যান সিরিজ মানে কি একই স্কয়ার মানে 1, 2 থেকে আসছে মানে কত 4, ক্লিয়ার, তার মানে 1/ল্যামডা কত হচ্ছে, খেয়াল করেন 1/ল্যামডা কত হচ্ছে, এটা কত হবে 3, সরি 4 - 1 মানে 3 RH/4, এটা হচ্ছে আমাদের 1/ল্যামডা। এখন আপনাকে বলছে শক্তি, ফোটনের শক্তি কত কিলো জুল, ফাইন, তার মানে এখন আসলে আমার ই এর কাজ, ই কত, ই হচ্ছে আমার hc/ল্যামডা, তাই না, hc/ল্যামডা, ভালো করে তাকান, hc/ল্যামডা, hc/ল্যামডা কি এভাবে লেখা যায় কিনা, ওকে, দেন আমরা কি করব এখন, hc 3RH/4, 3RH/4, বুঝা গেছে, মানে এখন আমরা এইটা দিয়ে আসলে ক্যালকুলেশন করে যা অ্যান্সার আসবে তাই, HCRH/4, 3/4 মানে 0.75 বা 3/4, ওকে।
এইখান থেকে আমাদের যেই ক্যালকুলেশনটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো, আমাদের কোনো পেরেশানি নাই। মানে সাস্টের ম্যাথগুলোতে কি করা যাবে, সাস্টের ক্যালকুলেটর ইউজ করা যাবে। সো এখানে আপনার কোনো পেরেশানি নাই, বুঝা গেছে? তো আসেন আমরা ক্যালকুলেটর এখানে ইউজ করতেই পারি, করে আসেন। তাহলে HC 6.626 10⁻−34 জুলে চাইছে, আগে কিলো জুল মানে জুলে তো বের করতে হবে, ইন্টু সি 3 × 10⁸8, ওকে। আর এইচ হচ্ছে 109 6 7 8। এটা অবশ্যই কিসে নিতে হবে বলেন তো, মানে আমার এসআই ইউনিটটা ইউজ করতে হবে, বুঝা গেছে কিনা? এসআই ইউনিট ইউজ করতে হবে। 109 6 7 8 কি সেন্টিমিটার ইনভার্সে আছে, সেন্টিমিটারে, কিন্তু এটা কিন্তু সেন্টিমিটার ইনভার্সে আছে। এখন সেন্টিমিটার থেকে মিটারে যেটা কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, বাট সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে যেতে গেলে কি করতে হয়, 100 গুণ করতে হয়। ওকে, তাহলে 100 গুণ করবেন আর ইন্টু 3/4, এখান থেকে অ্যান্সার আসবে, বুঝছেন? এখান থেকে অ্যান্সার আসবে। তারপরে আবার কিলো জুল, মানে এটা থেকে তো জুল আসবে, এটা থেকে কি আসলো, এটা থেকে আসলো জুল, বুঝছেন? এটা থেকে আসলো জুল। তারপরে এখন আমার দরকার কি, এখন আমার আসবে হচ্ছে কিলো জুল, মানে 1.6 টাইপের কোনো একটা কিছু আসতেছে, 1.6 টাইপের কোনো কিছু একটা আসবে। এটা একটু চেক করেন, এটা কত আসে একটু দেখেন তো তাড়াতাড়ি।